আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সরাসরি যারা ক্লাসে আছো একটু আমাকে কমেন্ট করে জানাও ক্লিয়ারলি আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, একটু আমাকে একটু কমেন্ট করো সবাই। আজকে 47 বিসিএস, 47তম বিসিএস এবং 48 বিসিএস, 48তম বিসিএস এর প্রস্তুতি। তোমরা অনেকে জানো যে 47 বিসিএস এর পরীক্ষাটি আগামী সেপ্টেম্বর মাসে হবে। আগস্ট মাসে হওয়ার কথা ছিল, একটা সেপ্টেম্বরে গিয়েছে। এবং 48 বিসিএস যেটা স্পেশাল বিসিএস, সেই বিসিএস পরীক্ষাটাও কিন্তু তোমার সার্কুলার হবে। তো যারা ক্লাসটি সরাসরি দেখতেছো একটু কমেন্ট করো যে আমাকে তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা বা দেখা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করো, তারপর আমি শুরু করব। হুম, আচ্ছা। আজকে আমি কয়েকটা প্রশ্ন সলভ করব। প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল এরকম কয়েকটি প্রশ্ন। যেমন একটা প্রশ্ন তোমরা খেয়াল করো। আচ্ছা, আরেকটু দেখে নি। হ্যাঁ, তোমরা কে 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 কোত্থেকে জয়েন করছো একটু কমেন্ট করো তো দেখি, কে কোত্থেকে জয়েন করছো এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, এটা কমেন্ট করো। কে কোথা থেকে জয়েন করছো? ফ্রম বগুড়া, অথবা ফ্রম রাজশাহী, অথবা ফ্রম রংপুর, অথবা ফ্রম খুলনা, বা ফ্রম বরিশাল, বা ফ্রম ঢাকা। এটা নিয়ে কমেন্ট করবা প্রথমে। আর আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, তোমাদের রেসপন্স পাওয়ার পরে কিন্তু আমি প্রশ্ন সলভে যাব। দেখি তোমাদের কমেন্ট একটু দেখি। আচ্ছা, আমি প্রথম প্রশ্নটি করব। প্রথম প্রশ্নটি যেটা, এই প্রশ্নটি আসছিল 42nd বিসিএস, অর্থাৎ 42তম বিসিএস এর প্রশ্নটি এসেছে। প্রথমে আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দিয়ে শুরু করব। প্রশ্নটি ছিল হলো WIPO, WIPO বা ওয়াইপো, সংক্ষেপে WIPO এর সদর দপ্তর, WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন কি ছিল? অপশন ছিল হলো জেনেভা। অপশন খ ছিল হলো রোম। অপশন গ ছিল নিউ ইয়র্ক। অপশন ঘ ছিল ওয়াশিংটন ডিসি। এই প্রশ্নটা কোন বিসিএস এ আসছে? এই প্রশ্নটা আসছে 42nd বিসিএস। আমরা অনেক সময় ভুল বলি। অনেক সময় আমরা কি বলি, বলি যে 42 বিসিএস। এই কনসেপ্টটাই ভুল। তোমরা যখন ভাইবা বোর্ডে যাবা, যদি জিজ্ঞাসা করে যে তুমি কোন বিসিএস এর জন্য ভাইবা দিচ্ছ বা কোন বিসিএস এর জন্য প্রস্তুতি নিয়েছো বা নিচ্ছ, আমরা যদি বলি যে 42 বিসিএস, 44 বিসিএস, এই কনসেপ্টটাই ভুল। 44 বিসিএস মানে হচ্ছে 44 বিসিএস। কথাটা বোঝার চেষ্টা করো। 42 বিসিএস মানে হচ্ছে 44 বিসিএস। তো আমরা কি 44 বিসিএস বলি? বলি না, আমরা বলি 44তম বিসিএস বলি, তাই না? আমরা কি 42 বিসিএস বলি? বলি না। আমরা কি 41 বিসিএস বলি? বলি না। আমরা কি বলি? আমরা বলি যে 41তম বিসিএস, 42তম বিসিএস। তাহলে যেহেতু আমি তম বলি,
তাহলে এই শব্দটা কি হবে 42nd। এভাবে 42nd, 43rd, 44th, 45th, 46th, 47th, 48th, 49th, এরপরে কি হবে 50th, আবার কি হবে 51st, 52nd, এভাবে 60th। হ্যাঁ, একটু কমেন্ট করো তোমরা, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা পাচ্ছ। আমি তোমাদের কমেন্ট একটু দেখি, এটা সলভ আগে আমি পরে করি। একটু তোমরা কমেন্টটা করো যে প্রত্যেকেই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করো তোমরা। এখনো কমেন্ট কারোর পেলাম না। হ্যাঁ, একটু কমেন্ট করো দেখি এটার আনসারটা কি হয়, দেখি কে আগে আনসারটা দিতে পারবা। WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, রোম, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি। এটার উত্তরটা কে আগে আনসারটা দিতে পারো দেখি, তার কমেন্ট একটু দেখি। আচ্ছা, মনে রাখবা যে WIPO এটি জাতিসংঘের একটি সংস্থা, যার পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, অর্থাৎ মেধাভিত্তিক বা বুদ্ধিভিত্তিক সম্পদ, বিশ্ব মেধাভিত্তিক বা বুদ্ধিভিত্তিক সম্পদ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে এটির সঠিক উত্তর তোমরা এখন পর্যন্ত কেউ দিতে পারোনি। তোমাদেরকে আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, একটু প্রত্যেকে খাতায় লিখে রাখো। সেটি হলো তোমরা একটু খাতায় লিখে রাখবা, সেটি হলো দেখো জাতিসংঘের সাধারণত, আমি আবার বলছি, সাধারণত জাতিসংঘের যে সকল সংস্থার নামের শুরুতে ডব্লু এবং শেষে ও আছে, সেগুলোর সদর দপ্তর, সেগুলোর হেডকোয়ার্টার্স কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। তো জেনেভায় অবস্থিত, সংক্ষেপে মনে রাখার জন্য। তবে এগুলো খুবই সস্তা কথা, এ সমস্ত সস্তা কথা বলার অনেক লোক আছে, অনেক টিচার আছে বাংলাদেশে। আমি সেই কথাটা বলে খুব বেশি প্রাউড ফিল করছি না। আমি তোমাদেরকে প্রশ্ন বিশ্লেষণ করছি যে কোন জাতীয় প্রশ্নগুলো বিসিএস সহ প্রাইমারি, NTRCS, অন্যান্য যে সরকারি চাকরিগুলো আছে সেই চাকরিগুলোতে কোন জাতীয় প্রশ্নগুলো পরীক্ষায় সচরাচর এসে থাকে, সেটা নিয়ে আমি একটা বিশ্লেষণে আসছি। তো আমরা কি রাখবো মনে, সেটি হলো যে যে সমস্ত সংস্থাগুলোর, জাতিসংঘের যে সমস্ত সংস্থাগুলোর নামে প্রথমে ডব্লিউ আছে এবং শেষে ও আছে, এবং এগুলো জাতিসংঘের সংস্থা যদি হয়, তাহলে মনে রাখার জন্য আমরা মনে রাখবো এই সমস্ত সংস্থাগুলোর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। এখন দেখি তো এই যে সংস্থাটি WIPO এই শর্তটা পূরণ করে কিনা। তাহলে প্রথমে কি আছে? ডব্লিউ, শেষে আছে ও। তাহলে এই সংস্থাটির সদর দপ্তর হচ্ছে জেনেভা। সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত WIPO এর হেডকোয়ার্টার্স। এটির বাংলা হচ্ছে বিশ্ব বুদ্ধি ভিত্তিক বা বিশ্ব মেধাভিত্তিক যে সম্পদ, সেই সংস্থাটির হেডকোয়ার্টার্স। তাহলে এই যে WIPO এই সংস্থাটির হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। এটা কোন বিসিএস এর প্রশ্ন? 42nd BCS বা 42nd BCS ছিল হেলথ ক্যাডারের, 42nd BCS হেলথ ক্যাডার, 39 BCS হেলথ ক্যাডার। তাহলে দুটো বিসিএস এ ডক্টর নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে তোমরা যারা 48 BCS এর অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেট, তাদেরকে কি মেসেজটা দিলাম? সাধারণত কোনো সংস্থা পড়তে গিয়ে আমরা কি কি তথ্য পড়ি? সংস্থা কবে এস্টাবলিশড হয়েছে, সে সংস্থার প্রাথমিক সদস্য কয়টি ছিল, কারা কারা ছিল, সংস্থার প্রতিষ্ঠাকালীন মহাসচিব কে ছিলেন, চেয়ারম্যান কে ছিলেন, বর্তমান মহাসচিব কে, চেয়ারম্যান কে, বর্তমান সদস্য সংখ্যা কতটি, সর্বশেষ কোনটি,
এরকম অনেক তথ্য পড়ি, কিন্তু কোনো সংস্থা পড়ার ক্ষেত্রে আমরা প্রথমেই প্রায়োরিটি দিব যে সেই সংস্থার হেডকোয়ার্টার্স কোন জায়গায়। নর্মালি সংস্থা থেকে এ পর্যন্ত সিভিল সার্ভিস সহ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সে প্রশ্নগুলো আসবার ক্ষেত্রে, সংস্থা থেকে প্রশ্নগুলো আসবার ক্ষেত্রে, আচ্ছা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো তো দেখি। সংস্থা থেকে কোনো প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় যে সেই সংস্থাটি কবে প্রতিষ্ঠা হয়েছে, 1 নম্বর, অর্থাৎ সংস্থাটি কবে প্রতিষ্ঠিত হয়েছে বা তার গঠনকাল কবে, এটা তোমরা প্রথমেই গুরুত্ব দিয়ে পড়বা। তারপরে কি পড়বা? তারপরে পড়বা হচ্ছে যে সেই সংস্থার সদর দপ্তর কোথায়। প্রত্যেকে একটু শেয়ার করবা, একটু কমেন্ট, তোমাদের কাছে একটু কমেন্ট চাচ্ছি। তো কমেন্ট তো পেলাম না, তোমরা যারা ক্লাসটা করতেছো একটু কমেন্ট করো যে ক্লিয়ার অথবা ক্লিয়ার না। অনেক সময় তোমার নেটের সমস্যা হতে পারে, তোমাদের এই কমেন্টটা পেলে পারে আমি এটা বুঝবো যে আসলে আমি ক্লিয়ারলি তোমাদেরকে কথাগুলো বুঝাতে পারছি কিনা বা শুনতে পাচ্ছ কিনা তোমরা। হ্যাঁ, তাহলে তাহলে আমরা কি জানলাম যে সাধারণত কোনো সংস্থা পড়তে গিয়ে আমরা সেই সংস্থার কি পড়বো? প্রথমে পড়বো সেই সংস্থার প্রতিষ্ঠা কালটা কবে। 2 নম্বর কি পড়বো? সেই সংস্থাটা প্রতিষ্ঠিত হয়েছে কবে, এটা প্রথমে পড়বো। তারপরে আমরা পড়বো যে সেই সংস্থার হেডকোয়ার্টার্স কোথায়। তারপরে যেটা গুরুত্ব দিব যে সেই সংস্থাটায় বাংলাদেশ কবে সদস্য হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মোকসেদ কমেন্ট করছো, স্যার সাধারণ জ্ঞানের কোর্স ফি কি শুরু করেছেন? হ্যাঁ, কোর্স শুরু করেছি। মোশারফ কমেন্ট করছো, জি স্যার ক্লিয়ার, ওকে ফাইন ফাইন ফাইন, ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝবো যে আমরা যে কোনো সংস্থা পড়তে গিয়ে আমরা কি পড়বো, প্রত্যেকে একটু খাতায় নোট করো। সংস্থা বিভিন্ন রকম হতে পারে, রিজিওনাল সংস্থা হতে পারে যেমন সার্ক, আসিয়ান, বিমস্টেক। তারপরে কিছু ইকোনমিক অর্গানাইজেশন হতে পারে, অর্থনৈতিক সংস্থা হতে পারে, মিলিটারি সংস্থা হতে পারে, এনভায়রনমেন্ট রিলেটেড সংস্থা হতে পারে, ইন্টারন্যাশনাল সংস্থা হতে পারে। তা যত সংস্থা আছে সেই সংস্থা পড়ার ক্ষেত্রে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব কি? প্রথমে পড়বো হচ্ছে এটার প্রতিষ্ঠাকাল, অর্থাৎ প্রতিষ্ঠাকাল অর্থাৎ কবে এটি প্রতিষ্ঠা লাভ করেছে। তারপরে কি পড়বো? হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত। তারপরে আমরা পড়বো যে এই সংস্থার পরিচয়টা কি। পরিচয়টা বলতে এটি কি মানবাধিকার সংস্থা নাকি অর্থনৈতিক সংস্থা? হ্যাঁ, যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থা, এটা নিয়ে বিশেষ পরীক্ষা আসছে। তারপরে আমরা পড়বো যে এই সংস্থায় বাংলাদেশ যদি সদস্য পদ লাভ করে তাহলে বাংলাদেশ কবে সদস্য হয়েছে। এই 4টা তথ্য বেশি পড়বো। আমরা অসংখ্য তথ্য পড়ি কিন্তু পরীক্ষা আসে না। আমার সিভিল সার্ভিস নিয়ে রিসার্চ 24তম বিসিএস থেকে, তো আমার সে গবেষণা থেকে বলবো যে সংস্থা পড়তে গিয়ে তোমরা ফার্স্ট প্রায়োরিটি দিবা, you should give priority for information. Number 1, when this organization was established, where its headquarters is located, which type of organization, and when Bangladesh became member in this organization. তো 4টা তথ্য একটু কমেন্ট করো কি বলছে। কবে এটি প্রতিষ্ঠা লাভ করেছে, তারপরে এটির হেডকোয়ার্টার্স কোথায়, আর 3 নম্বর হচ্ছে এর পরিচয়টা কি। এটি কি মানবাধিকার সংস্থা নাকি অর্থনৈতিক সংস্থা নাকি সামরিক জোট নাকি পরিবেশবাদী সংস্থা, ইত্যাদি অসংখ্য প্রশ্ন এখান থেকে এসেছে। আর 4 নম্বর যে তথ্য, যদি বাংলাদেশ এটির মেম্বার হয় তাহলে বাংলাদেশ কিভাবে জয়েন করতে পারে। হ্যাঁ, আমি একটু বলছি, মকসেদ তুমি আমাকে ইনবক্সে নক দিবা, আমি বলছি, আপডেট বলছি। আর বাংলাদেশ যদি সদস্য হয় তাহলে বাংলাদেশ কবে সদস্য হয়েছে। এই 4টা তথ্য তোমরা পড়বা, বিসিএস সহ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের প্রশ্ন আকারে আসবে ইনশাল্লাহ। এখন যেটি বলছিলাম যে আমরা এটা পড়ার ক্ষেত্রে কি পড়লাম যে WIPO এর হেডকোয়ার্টার্স কোথায়, এটা হচ্ছে জেনেভাতে। এটা মনে রাখবার জন্য যেটি মনে রাখতে পারি, ইউনাইটেড নেশনস এর আন্ডারে যে অর্গানগুলোর স্টার্টিং যে লেটারটি সেটা ডব্লিউ এবং ফিনিশিং যে লেটারটি ও, ইউজুয়ালি সেগুলোর হেডকোয়ার্টার জেনেভাতে। যেমন কি কি আছে তোমরা একটু খেয়াল করে দেখো। ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ। হ্যাঁ, আমাদের মুক্তা কমেন্ট করছো, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তো সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে এখন দেখো যে এই সংস্থাগুলোর যে জেনেভাতে অবস্থিত সেগুলো কোনগুলো সেটা আমরা একটু দেখবো। দেখো WIPO, WMO,
WTO, তারপর একটা কি আছে WHO। দেখো প্রত্যেকটা অর্গানাইজেশনের স্টার্টিং লেটারটা কি ডব্লিউ এবং ফিনিশিং বা এন্ডিং হয়েছে ও দিয়ে। তাহলে এই সমস্ত সংস্থার হেডকোয়ার্টার্স জেনেভা। এই জেনেভাকে কি বলা হয়? জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর এবং এটি সুইজারল্যান্ডে অবস্থিত। তাহলে এই সংস্থাগুলো থেকে যদি কোনো প্রশ্ন আসে যে WIPO, WMO, তারপরে WTO যেটা বিশ্ব বাণিজ্য সংস্থা, WHO যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই সবগুলো সংস্থার হেডকোয়ার্টার জেনেভাতে। কোশ্চিনটা কোন BCS এর? 42nd BCS এর। সো দোজ হু আর 48 BCS ক্যান্ডিডেট, especially 48 BCS will be special BCS for BCS health cadre as well as BCS education cadre. So far we have been informed. This is not final. That will be final within very short time by Public Service Commission. So এই সংস্থাগুলোর হেডকোয়ার্টার্স কোথায়? জেনেভা। আর ইউ ক্লিয়ার অর নট? প্লিজ মেক মি শিওর। মুক্তা, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ পটুয়াখালীতে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো আমাকে। তোমরা প্রত্যেকে ক্লিয়ার কিনা আমাকে কমেন্ট করো দেখি তোমরা কি বুঝলে। এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে WIPO এর হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। এরপরে আমরা যেটা জানি রোম। তাহলে জেনেভা কিন্তু সুইজারল্যান্ডের কোনো ক্যাপিটাল সিটি না। সুইজারল্যান্ডের ক্যাপিটাল সিটি কিন্তু বার্ন। প্লিজ তোমরা একটু মনে রাখবা যে সুইজারল্যান্ডের ক্যাপিটাল সিটি। তো একটু কমেন্ট করো তোমরা ক্লিয়ার কিনা, ক্লিয়ার অর নট। প্লিজ মেক মি শিওর বাই মেকিং কমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্লিজ মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্রত্যেকে একটু শেয়ার করে দিবা। আমি তোমাদের নিয়মিত লাইভে আসবো। BCS প্রিলিমিনারি লিখিত ভাইবা, শিক্ষক নিবন্ধন বা NTRCA প্রি লিখিত ভাইবা, প্রাইমারি প্রি লিখিত ভাইবা, সিনিয়র স্টাফ নার্স প্রি লিখিত ভাইবা, PSC নন ক্যাডার যত গভর্নমেন্ট জব আছে সমস্ত গভর্নমেন্ট জবের একটা ইউনিক প্রিপারেশন তোমরা আমার এখান থেকে নিতে পারবে ইনশাল্লাহ, পূর্ণাঙ্গ প্রিপারেশন। ভেরি গুড, আমাদের মকসেট কমেন্ট করছো ক্লিয়ার। তাহলে আমি একটু প্রসিড করি। তাহলে জেনেভা কিন্তু সুইজারল্যান্ডের একটি শহরের নাম। নাম্বার 2, সুইজারল্যান্ডের এই জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর। এটা ঘড়ি শিল্পের জন্য বিখ্যাত সুইজারল্যান্ড যে দেশটি। এরপরে তোমার রোম যেটি, এটা ইটালির ক্যাপিটাল সিটি। ইটালির রাজধানী হচ্ছে রোম। এই রোমকে বলা হয় চির শান্তির শহর। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং তোমাদের মৌখিক পরীক্ষা সহ এগুলোতে জিজ্ঞাসা করতে পারে। রোম হচ্ছে ইতালির রাজধানী, রোমকে বলা হয় চির শান্তির শহর। এই রোমে আবার কিছু সংস্থা আছে যে সংস্থাগুলো মূলত ইউনাইটেড নেশনসের কৃষি এবং খাদ্য রিলেটেড। তাহলে রোমে অবস্থিত জাতিসংঘের কিছু সংস্থা কৃষি এবং খাদ্য রিলেটেড, তোমাদেরকে একটু বলছি সেটা একটু লিখে নাও। সেটা যেমন যেটাকে আমরা বলি ইফাদ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, তারপরে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO, এরপরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP। এই তিনটা দেখো কৃষি এবং খাদ্য সংক্রান্ত, কৃষি ও খাদ্য সংক্রান্ত এই তিনটা সংস্থার হেডকোয়ার্টার্স কোথায়? রোমে অবস্থিত। তাহলে আমরা রোমে অবস্থিত ইফাদ, FAO, FAO এবং WFP। আর আরেকটা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে তোমার নিউ ইয়র্ক। এই নিউ ইয়র্কে অবস্থিত ইউনাইটেড নেশনস এর হেডকোয়ার্টার্স। অর্থাৎ এই যে নিউ ইয়র্ক, হ্যাঁ নিউ ইয়র্ক, তোমরা প্রত্যেকে কাগজ কলম নিয়ে রেডি হয়ে থাকবে আমার ক্লাস যখন থাকবে। এই নিউ ইয়র্কে অবস্থিত UN জাতিসংঘের সচিবালয় বা সদর দপ্তর। জাতিসংঘের সচিবালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। এটি আমেরিকার নিউ ইয়র্ক। এই নিউ ইয়র্ক হচ্ছে জাতিসংঘের সচিবালয় বা সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। এখন আসো আমরা যে ইনফরমেশন গুলো পেলাম আমরা একটু দেখবো ইনফরমেশন গুলো কি ছিল। আমাদের প্রশ্নটি ছিল সেটি হলো যে WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। জেনেভা সম্পর্কিত যে তথ্যগুলো BCS সহ যে কোনো পরীক্ষায় প্রিলিতে এবং MCQ পদ্ধতিতে প্রিলি কিংবা ভাইভাতে জিজ্ঞাসা করতে পারি। তাহলে জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর। জেনেভা সুইজারল্যান্ডের একটি শহর। বিশ্বের অধিকাংশ সংস্থার হেডকোয়ার্টার জেনেভায় অবস্থিত। স্পেশালি জাতিসংঘের যে সমস্ত অর্গানগুলোর স্টার্টিং হয়েছে W দিয়ে, এন্ডিং হয়েছে O দিয়ে, সেগুলোর হেডকোয়ার্টার জেনেভা। রোমকে বলা হয় চির শান্তির শহর, ইটালির ক্যাপিটাল সিটি। এরপরে এই রোমে অবস্থিত জাতিসংঘের কৃষি এবং খাদ্য সংক্রান্ত সংস্থাগুলো। নিউ ইয়র্ক হচ্ছে জাতিসংঘের সচিবালয় বা সদর দপ্তর, এখানে অবস্থিত। আর ওয়াশিংটন DC ইজ দ্য ক্যাপিটাল সিটি
অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। নট লেস দেন, নট মোর দেন। ফ্রম দিস টপিক, নট লেস দেন অ্যান্ড নট মোর দেন ইনফরমেশন ইউ শুড নো। At least if you want to be a BCS cadre officer, if you want to be a government employee, and your preparation should be including this type of information, you have to know this way. কিভাবে তোমাদের এই তথ্যগুলো জানতে হবে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আশা করছি এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের অনেকে তোমরা কমেন্ট করছো, আমাদের ইফতেখার কমেন্ট করছো যে কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আমাদের নীলা কমেন্ট করছো এক্সিলেন্ট ক্লাস, থ্যাংক ইউ নীলা, একটু শেয়ার করে দিবা। আমি রেগুলার, তোমরা জানো আমি খুব ব্যস্ত মানুষ, 44তম বিসিএস এর আমার ভাইবার স্টুডেন্ট পড়াতে গিয়ে আমি সময় খুব কম পাচ্ছি। তোমরা জানো 44তম বিসিএস এর ভাইবার রেজাল্ট দিয়ে দিবে, মানে ভাইবার কার্যক্রম দ্রুত শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ইফতেখার কমেন্ট করছো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ইফতেখার। নীলা কমেন্ট করছো নিউ ইয়র্ক, মকসেদ কমেন্ট করছো ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে তোমরা প্রত্যেকে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে আরো বেশি উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে তোমাদের দেবার জন্য। অ্যাটলিস্ট ফ্রম মাই কোর অফ হার্ট, আমি আমার কোর অফ হার্ট থেকে চাই তোমাদের একটা চাকরি হোক। আমি বিসিএস ক্যাডার অফিসার যেমন তৈরি করি, তেমনি আমি চাই তোমরাও বিসিএস ক্যাডার অফিসার হও এবং এই তথ্যগুলো তোমরা এভাবে মুখস্থ করবা যেভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি। এতটুকু আস্থা আমার উপর রাখো। কিপ ফেইথ আপন মি। এর বেশি তোমার পড়ার দরকার নেই, এর কম পড়ার দরকার নেই, এতটুকু পড়ো, ইনশাল্লাহ তোমার চাকরি হবে। ইফতেখার কমেন্ট করছো, স্যার আপনার ক্লাসগুলো মার্শাল্লাহ অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ ইফতেখার। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেললাম নাকি? এই প্রশ্ন নিয়ে এই টাইপের প্রশ্ন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। আর আরেকটি কথা মনে রাখবা, সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের ক্রীড়াঙ্গন। এটাও একটু লিখে রাখো, তোমরা এটাও একটু লিখে রাখো। সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের ক্রীড়াঙ্গন, মানে বাংলায় বলা হয়, মানে ইংলিশে বলা হয় প্লে গ্রাউন্ড। মানে হুইচ কান্ট্রি অফ ইউরোপ ইজ কল্ড প্লে গ্রাউন্ড? দ্যাট ইজ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের কি প্লে গ্রাউন্ড, বাংলায় বলা হয় ক্রীড়াঙ্গন। আর বিশ্বের এই যে জেনেভা যে শহরটি, এখানে বিশ্বের অধিকাংশ সংস্থার হেডকোয়ার্টার্স অবস্থিত, এই জন্য জেনেভাকে সম্মেলনের শহর বলা হয়। তো আমি মনে করি যে এখান থেকে একটা প্রশ্ন থেকে তোমাদের 20 থেকে 30টা ইনফরমেশন দিয়েছি, কোনো না কোনো ইনফরমেশন তোমার পরীক্ষা আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো না কোনো, হ্যাঁ ক্লিয়ার, ওকে ফাইন। আমাদের নীলা কমেন্ট করছো ক্লিয়ার। তো তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আমি আবারও বলছি, বাংলাদেশের কোন কোন সংস্থার সদর দপ্তর, স্যার বাংলাদেশে কোন কোন সংস্থা, ইয়েস এটা নিয়ে আমি আলোচনা করব আজকে। আমি আজকে তোমাদের 3-4টা প্রশ্ন সলভ করব। তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, আর তোমরা অনেকে আমার কাছে প্রশ্ন করছো আমি আসলে বিসিএস এখন আমার কোন কোন কোর্সগুলো রানিং আছে। তো প্রথমে আমি বলি যে 47 বিসিএস, এই 47 বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে? সেপ্টেম্বর মাসে হবে। তাই 47 বিসিএস এর নতুন করে সিলেবাস পিএসসি দিয়েছে, সেই সিলেবাসে বাংলাদেশ অংশের কিছু অংশ বাদ যাবে, আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কিছু অংশ ইনক্লুডেড হবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যে 20 মার্চ, সেই 20 মার্চের মধ্যে নতুন কিছু টপিক যুক্ত করা হয়েছে, সেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, চায়না, জাপান এবং ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, এই সমস্ত দেশের সিভিল সার্ভিসের যে ব্যাকগ্রাউন্ড, এটি কিন্তু ইনক্লুড করা হচ্ছে। এবং প্রশ্ন করার ক্ষেত্রে জুলাই রেভলিউশন কিন্তু যুক্ত হবে, আর 6 দফা, 66-র 6 দফা, 7 মার্চের ভাষণ, 17 যে নির্বাচন, এগুলো কিন্তু বাদ যাবে। সো এগুলোকে ভিত্তি করে 47তম বিসিএস আমি একটা ব্যাচ অফার করেছি, সেটা হচ্ছে শর্ট সাজেশন ব্যাচ। শর্ট সাজেশন ব্যাচ, এটা হচ্ছে জিকে 70। তো তোমরা জানো যে বিসিএস পরীক্ষায় এই যে জিকে অংশে 4টা সাবজেক্ট থাকে, কি কি? একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, একটা বাংলাদেশ অ্যাফেয়ার্স, একটা হচ্ছে ইথিক্স, ভ্যালুজ অ্যান্ড গুড গভর্নেন্স। সাবজেক্টের নাম কি? ইথিক্স, ভ্যালুজ অ্যান্ড গুড গভর্নেন্স। আর এটা কি? এনভায়রনমেন্ট, তার আগে কি? জিওগ্রাফি, এনভায়রনমেন্ট এবং ডাইজাস্টার ম্যানেজমেন্ট। এই টোটাল 10 মার্কস, আর এখানে 10 মার্কস, আর এখানে কত? 30 মার্কস, আর এখানে 20 মার্কস। এই টোটাল 70 মার্কস আমি পড়াই, টোটাল 70 মার্কস পড়াই আমি বিসিএস এর প্রিলিমিনারি পার্টে। বর্তমানে 47 বিসিএস এর শর্ট সাজেশন ব্যাচে এটার কোর্স ফিটা খুবই কম। আমি এই ব্যাচে অ্যাডমিশন চলছে, অনেকে অ্যাডমিটেড হয়ে গেছে। সর্বোচ্চ একেবারেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে এই ক্লাসগুলো সাজানো হয়েছে। সো দোজ হু আর ইন্টারেস্টেড আমার এই কোর্সটি যুক্ত হতে পারে। তোমরা অনেকে কমেন্ট করছো তাই বলছি। আপনার কোর্স ফিটা কত? এই মুহূর্তে আমি খুব কম কোর্স ফি রাখছি। এই যে প্রিলিমিনারিতে এই কোর্সটি আমি বলে দিচ্ছি তোমাদেরকে, মাত্র 610 টাকা রাখছি, 610 টাকা।
এটা কোর্স ফিটা বেশি, আগে 8,000 টাকায় ছিল, এখন মাত্র কোর্স ফি 610 টাকা আছে, মানে শেষ মুহূর্তে এটা আমার কোনো প্রফিটেবল কোর্স না, জাস্ট তোমাদের চাকরিটি হোক। আর 49 বিসিএস এর জন্য, 49 বিসিএস এর জন্য কিন্তু একটা জিকে পার্টে 70 মার্কসের একটা অ্যাডমিশন চলছে, এটাও একটা কোর্স। তো আমার সাথে তোমরা কমিউনিকেট করবা, আমার পেজের যে মেসেঞ্জার আছে সেখানে আমার সাথে তোমরা কমিউনিকেট করবা। আর আমার ফোন নম্বর তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 01712282980। এটা হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা এখানে একটু কমিউনিকেট করো আমার সাথে। হ্যাঁ, এই কোর্সের ব্যাপারে, জিকে 70 মার্কসের কোর্সের ব্যাপারে 47 বিসিএস এবং 49 বিসিএস এর। তাহলে আমরা মোটামুটি প্রথম যে প্রশ্নটি ছিল 42nd বিসিএস এর, সেই প্রশ্নটি আমরা সলভ করলাম। ভেরি গুড। আচ্ছা, তোমরা খুবই রেসপন্সিভ। 48 বিসিএস এর এডুকেশন সিলেবাসটা কি দিয়েছে? না, নীলা 48 বিসিএস এর সিলেবাসটা এখনো দেয়নি। ইউ হ্যাভ টু ওয়েট বোন, এটার সিলেবাস দিলে কিন্তু আমি এই সিলেবাস নিয়ে আলোচনায় চলে আসবো। হ্যাঁ, তোমরা একটু অপেক্ষা করো, সিলেবাসটা দিলে আমি আপডেটেড হয়ে যাব, তখনই তোমাদের সিলেবাস নিয়ে অ্যানালাইসিস করবো যে বাংলাতে কোন কোন অংশ থেকে আসতে পারে, ইংলিশে কোন কোন অংশ থেকে আসতে পারে। ওকে, ফাইন। আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমি দেখি তার আগে তোমরা প্রত্যেকে শেয়ার করছো, এটা কিন্তু আমি তোমাদের কাছে আমার প্রত্যাশা থাকবে। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী যে প্রশ্নটি আমি তোমাদেরকে করব, এটাও 42nd বিসিএস আসছে। প্রশ্নটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। আচ্ছা, তোমরা একটু ক্লিয়ার কিনা, প্রত্যেকে একটু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো। প্রশ্নটি ছিল গণপ্রজাতন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের, আচ্ছা একটু তোমরা কমেন্ট করো দেখি, তোমরা এই যে লাইভ ক্লাসগুলো কি এনজয় করছো কিনা দেখি, তোমাদের কমেন্ট একটু দেখি। অর্থাৎ মাই কোশ্চেন ইজ, আর ইউ এনজয়িং, আর ইউ এনজয়িং মাই লাইভ ক্লাস? প্লিজ মেক মি শিওর বাই মেকিং কমেন্ট। দেখি তোমাদের কমেন্ট একটু দেখি, তোমরা এনজয় করছো কিনা সেটা একটু বলো, কমেন্ট একটু দেখি, দাঁড়াও তোমাদের। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের, হ্যাঁ নীলা কমেন্ট করছো, আচ্ছা নীলা শেয়ার করে দিবা। সংবিধানের খসড়া, মোকসেট কমেন্ট করছো, আপনার ক্লাস অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। সংবিধানের খসড়া সর্বপ্রথম, সর্বপ্রথম, সর্বপ্রথম গণপরিষদে, সর্বপ্রথম গণপরিষদে 1972 সালের, অনেক বড় প্রশ্ন, 1972 সালের কোন তারিখে, কোন তারিখে উত্থাপিত হয়? অনেক বড় প্রশ্ন, দেখি আনসারটা কে আগে দিতে পারে। প্রশ্নটাকে ভালো করে শুনো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া, খসড়া প্রশ্নটি আমি আবারও পড়ছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালের কোন তারিখে উত্থাপিত হয়? অপশন কি কি ছিল আমরা একটু দেখি। অপশন ছিল হলো 11ই নভেম্বর, তারপরে অপশন খ যেটা ছিল সেটা হচ্ছে 12ই অক্টোবর, 12ই অক্টোবর, এটা বাংলাদেশ অ্যাফেয়ার্স এর। অপশন গ যেটা সেটা হচ্ছে যে 16ই ডিসেম্বর, আর ঘ যেটা সেটা হচ্ছে 3 মার্চ। এই প্রশ্নটা কততম বিসিএস এ আসছে?
এই প্রশ্নটা আসছে 42তম বিসিএস এ। আবারও বলছি 42nd বিসিএস এর প্রশ্ন এটি। দেখি কে আগে কমেন্টটা করতে পারো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালের কোন তারিখে উত্থাপিত হয়? 11 নভেম্বর, 12 অক্টোবর, 16 ডিসেম্বর, 3 মার্চ। হ্যাঁ, দেখি কমেন্টটা কে আগে করতে পারো। কমেন্টটা কে আগে করতে পারো, আমি কমেন্টটা একটু দেখতেছি। কমেন্টটা কে আগে করতে পারো দেখি। এখনো কারো কাছ থেকে কমেন্ট পাইনি। আচ্ছা, নীলা শেয়ার করেছো, ইফতেখার একটু শেয়ার করে দিবা, মোকসেদ শেয়ার করে দিবা। আচ্ছা, বাকিদের কি অবস্থা, কি আনসারটা করতে পারছো? আমাদের মুক্ত কমেন্ট করছো 16 ডিসেম্বর। হ্যাঁ, মুক্ত কমেন্ট করছো, ভেরি গুড। মুক্ত একটু শেয়ার করে দিবা। তোমরা যারা কমেন্ট করছো, দ্যাট মে বি রাইট অর রং, দিস ইজ নট মাই বিজনেস, দিস ইজ নট মাই কনসার্ন, বাট মাই কনসার্ন বা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তোমরা যারা পার্টিসিপেট করেছো, ট্রাই করছো আনসারটা দেওয়ার জন্য। যারা আনসার করবে, ভুল হোক সঠিক হোক, তাদের চাকরি হবে ইনশাল্লাহ। আর যারা চুপচাপ থাকবা, যারা চেষ্টা করবে না, তাদের কিন্তু চাকরি পাওয়াটা কঠিন হয়ে যাবে। কাজে ভুল হোক, তুমি কমেন্ট করো। আমাদের মুক্ত কমেন্ট করছো 16 ডিসেম্বর, আমাদের মোশারফ কমেন্ট করছো 16 ডিসেম্বর। আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, এটির উত্তর হবে 12 অক্টোবর। তোমরা একটু লিখে রাখো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালের 12 অক্টোবর উত্থাপিত হয়। তাহলে সঠিক আনসার হবে 12 অক্টোবর। আর 16 ডিসেম্বর হচ্ছে এই আমাদের খসড়া সংবিধানটি কার্যকর হয়। এখন তোমাদেরকে আমি কিছু অ্যাডিশনাল তথ্য দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে যে গণপরিষদ, তোমরা এটির নাম শুনছো, গণপরিষদ। এই গণপরিষদ সম্পর্কিত তোমার প্রথম ইনফরমেশন হলো, এটার ইংরেজি নাম হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই প্রশ্নটা বিশেষ পরীক্ষা আসছে। গণপরিষদের ইংরেজি নাম হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা হচ্ছে গণপরিষদের ইংরেজি নাম। এটা কিসে আসছে? এই প্রশ্নটা বিশেষ পরীক্ষা আসছে। গণপরিষদের ইংরেজি নাম হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এরপরে আসি, গণপরিষদ বলতে আমরা কি বুঝি বা গণপরিষদের পরিচয়টা কি? আমাদের মিন্টু কমেন্ট করছো, থ্যাংক ইউ ডিয়ার স্যার। মিন্টু খুবই, নীলা কমেন্ট করছো 12 অক্টোবর। ইয়েস, মিন্টু আমার খুবই, যেটাকে আমি বলবো খুবই ফেভারিট স্টুডেন্ট, খুবই রেসপন্সিভ ছেলে। তোমরা সবাই খুবই রেসপন্সিভ। মিন্টু, তারপর নীলা, মুক্তা, তোমরা যারা জয়েন করছো, তাহলে প্লিজ বি নোট, প্লিজ তোমরা প্রত্যেকে নোট করে ফেলো, প্লিজ বি নোটেড, যে গণপরিষদের ইংরেজি হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবার আসো, গণপরিষদটা কি? গণপরিষদ হচ্ছে একটি দেশের সংবিধান রচনা করবার জন্য জনগণের প্রতিনিধি দ্বারা গঠিত একটি পরিষদ, যার দায়িত্ব হচ্ছে সংবিধান প্রণয়ন করা। তাহলে গণপরিষদ হচ্ছে জনপ্রতিনিধি দ্বারা গঠিত একটা পরিষদ, যার দায়িত্ব হচ্ছে সংবিধান প্রণয়ন করা। তাহলে গণপরিষদের কাজটা কি? সংবিধান রচনা করা কিংবা সংবিধান প্রণয়ন করা। গণপরিষদের ইংরেজি নাম কি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে আমরা 1971 সালের 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করেছি। চূড়ান্ত বিজয় অর্জন করবার পরে আমরা স্বাধীন এবং সার্বভৌম একটি বাংলাদেশ পেলাম। তো একটি রাষ্ট্র পরিচালিত হয় কি দ্বারা? একটি রাষ্ট্র পরিচালিত হয় তার কনস্টিটিউশন বা সংবিধান দ্বারা। ইফতেখার কমেন্ট করছো, সরি স্যার, নেটওয়ার্ক নো প্রবলেম। ইফতেখার, কোনো সমস্যা নেই। ইফতেখার, ইটস অল রাইট। আমাদের মুস্তাফিজুর রহমান কমেন্ট করছো, আলহামদুলিল্লাহ স্যার, খুব সুন্দর ক্লাস, থ্যাংক ইউ সো মাচ মুস্তাফিজ। তাহলে কনস্টিটিউশন বা সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সুপ্রিম ল। এটা নিয়ে আমি তোমাদের ক্লাস নিব, কনস্টিটিউশন নিয়ে ক্লাস নিব স্পেসিফিক। সংবিধানকে বলা হয় একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। তাহলে বাংলাদেশ 1971 এর 16 ডিসেম্বর বাংলাদেশ অ্যাচিভড হার গ্রেট ভিক্টোরি, আলটিমেট ভিক্টোরি, বাট ইনস্ট্যান্টলি দেয়ার ওয়াজ নো কনস্টিটিউশন অফ বাংলাদেশ। সাথে সাথে বাংলাদেশে কোনো সংবিধান হয়নি, যে কারণে বাংলাদেশের যে সংবিধান সেটি রচনা করবার জন্য খসড়া আকারে গণপরিষদে সংবিধানের খসড়া উত্থাপিত হয় 1972 এর 12 অক্টোবর।
তাহলে ইনফরমেশন গুলো তোমরা প্রত্যেকে একটু নোট করে ফেলো, খুব ইম্পর্টেন্ট তথ্য। প্রথম তথ্য কি ছিল? গণপরিষদের ইংরেজি হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। 2 নম্বর হচ্ছে একটি দেশের সর্বোচ্চ আইন কোনটি? সেটি সংবিধান। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো, তোমরা কি প্রত্যেকে শুনতে পাচ্ছ এবং আমার কথা শুনে লিখতে পাচ্ছ কিনা বা নোট করছো কিনা, সেটা আমাকে রিসিভ করো। হ্যাঁ, আমাদের ইফতেখার কমেন্ট করছো, তোমরা কথাগুলো শুনে নোট করছো কিনা, খাতায় নোট করছো কিনা, সেটা আমাকে আগে কমেন্ট করো। আমি চাই তোমাদের চাকরি হোক। এখন যদি তোমরা নোট না করো, কষ্ট করে তো তোমাদের পড়িয়ে লাভ নেই, তোমাদের খাতায় থাকবে তথ্যগুলো। একটু একটু কে কে নোট করতেছো একটু কমেন্ট করো। ইয়েস, নীলা কমেন্ট করছো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মোস্তাফিজ কমেন্ট করছো, ইফতেখার কমেন্ট করছে। আচ্ছা, কে কে নোট করছে? তোমরা কে কে নোট করছো সেটা আমাকে একটু বলো, কে কে নোট করছো। এরপরে এই গণপরিষদে আমাদের যে খসড়া সংবিধান, এই খসড়া সংবিধান কি? প্রথমত গণপরিষদে উত্থাপিত হয় 12ই অক্টোবর 1972 সালে, যেটা 42nd BCS আসছে, তোমরা জানলে। আচ্ছা, চট্টগ্রাম থেকে শুনতেছি ইফতেখার খন্দকার, ভেরি গুড। 2 নম্বর হচ্ছে যে এই যে সংবিধানটি, খসড়া সংবিধানটি গণপরিষদে উত্থাপিত হয় 12ই অক্টোবর 1972 সালে, আর এই সংবিধানটি গণপরিষদে গৃহীত হয়, মানে গ্রহণ করা হয়। আচ্ছা, নীলা বলছো করেছে, ভেরি গুড, 4 নভেম্বর 1972 সালে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন বিসিএস সহ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা আসার মতো এবং বিসিএস এসেছে এবং এগুলো ভাইভাতেও জিজ্ঞাসা করা হয়। গণপরিষদে এই সংবিধানটি উত্থাপিত হয় 12ই অক্টোবর 1972 সালে, আর এই সংবিধানটি গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। আর এই সংবিধানটি, ওই যে খসড়া সংবিধানটি, এটা কার্যকর হয় 16ই ডিসেম্বর 1972 সালে। এই 3টা তথ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4টা তথ্য ইম্পর্টেন্ট, নোট করেছি, ভেরি গুড। 12ই অক্টোবর 1972 সালে সংবিধান খসড়া আকারে এটা উত্থাপিত হয় গণপরিষদে 12ই অক্টোবর 1972, আর এই সংবিধানটি গৃহীত হয় 4 নভেম্বর 1972। এরপরে এই সংবিধানটি কার্যকর হয় 16ই ডিসেম্বর 1972 সালে। তাহলে আসো, এই সংবিধানটি কার্যকর হয়, এই কার্যকর শব্দটির আরেকটি প্রতিশব্দ আছে, সেটা হচ্ছে প্রবর্তিত হয়। এটা বিশেষ পরীক্ষা আসছে প্রশ্নটি। কার্যকর হয়, এটির আরেকটি বাংলা অর্থ হচ্ছে যে প্রবর্তিত হয়, তা 1972 সালের 16 ডিসেম্বর। এখন আসো, এই প্রশ্নটি যদি আমরা আবার একটু রিসার্চ করি, কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, তাহলে কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালের কোন তারিখে উত্থাপিত হয়? উত্তর হবে 1972 সালে 12ই অক্টোবর। তাহলে 3 মার্চ, এই 3 মার্চে আসলে সংবিধানের কিছুই হয়নি। 11 নভেম্বর এটিও সংবিধানের কোনো কিছুই না। তাহলে আমাদের সংবিধানের সাথে 16 ডিসেম্বর এবং 12ই অক্টোবর দুটো তারিখ জড়িত এবং গুরুত্বপূর্ণ। 1972 সালের 12ই অক্টোবর এই সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়েছিল, আর আমাদের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় 1971 সালের 16 ডিসেম্বর। ঠিক এখান থেকে একটা বছর পর ওই সেই 16 তারিখে, ডিসেম্বর মাসের 12ই ডিসেম্বর, 16 ডিসেম্বর 1972 সালে এই সংবিধানটি কার্যকর হয় বা প্রবর্তিত হয়। এখন আসো, এর সাথে রিলেভেন্ট তথ্য আমরা কি কি জানলাম? আমরা জানলাম হচ্ছে, প্রথম তথ্য হচ্ছে গণপরিষদ কি। এটা বিসিএস সহ যে কোনো ভাইভাতে তোমাদেরকে প্রশ্ন করতে পারে। তোমরা জানো যে আমি বিসিএস এর ভাইভা স্টুডেন্টদেরকে পড়াই, আমি জানি কেমন প্রশ্ন করতে পারে। প্রিলিমিনারি বা এমসিকিউ পদ্ধতিতে একটা গাইড বই পড়লে তোমার পাস করা হয়ে যাবে, কিন্তু তাতে তো তোমার চাকরি হবে না। চাকরিটি হতে হলে বা তোমাকে ডিপলি বুঝতে হবে। প্রথমত হচ্ছে গণপরিষদটা কি। গণপরিষদের ইংরেজি হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটি জনপ্রতিনিধি দ্বারা গঠিত একটি পরিষদ, যার কাজ হচ্ছে সংবিধান প্রণয়ন করা বা সংবিধান রচনা করা। সংবিধান রচনা করা শেষ, গণপরিষদের দায়িত্ব শেষ। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। ইংলিশে কি বলা হয়? সুপ্রিম ল অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভারেন স্টেট। ওয়ান অফ মাই
স্টুডেন্ট বিশেষ ভাইবা বোর্ডে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিল যে হোয়াট ইজ কনস্টিটিউশন। কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভারেন স্টেট। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সংবিধান নিয়ে তোমাদেরকে আমি পরবর্তীতে পড়াবো। বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। প্লিজ প্রত্যেকে নোট রাখো, বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আর অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, হোয়াট ইজ দ্য স্টেট নেম অফ বাংলাদেশ? সংবিধান মতে আমাদের দেশের নাম কি? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আর বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এরপরে আমরা এই যে সংবিধান, সেই সংবিধানটি কার্যকর হবার পূর্বে এটি গণপরিষদে খসড়া আকারে উত্থাপিত হয়েছে 12 অক্টোবর 1972। এটি গৃহীত হয়েছে 4 নভেম্বর 1972। এই সংবিধানটি কার্যকর হয়েছে বা প্রবর্তিত হয়েছে 1972 অন 16 ডিসেম্বর। ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো, যেহেতু 1972 সালের 4 নভেম্বর বাংলাদেশের সংবিধানটি খসড়া আকারে গ্রহণ করা হয়েছে, দ্যাট ইজ ওয়াই এভরি ইয়ার, প্রত্যেক বছর 4 নভেম্বর ইজ অবজার্ভড অ্যাজ ন্যাশনাল কনস্টিটিউশন ডে। তাহলে মনে রাখবা, প্রতি বছর 4 নভেম্বর এই সংবিধান দিবস হিসাবে পালিত হয়, যাকে বলা হয় জাতীয় সংবিধান দিবস। তাহলে 4 নভেম্বর কি আমাদের জাতীয় সংবিধান দিবস। 4 নভেম্বর কি আমাদের জাতীয় সংবিধান দিবস। এগুলো তোমাদের বিসিএস সহ যে কোনো চাকরি ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়, নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ তারিখগুলো কি কি বলো তো দেখি। মনে রাখবা, প্রাইমারি বলো, এনটিআরসি বলো, আমি তো এগুলোর ভাইবা পড়াই, গভর্নমেন্ট জবের ভাইবা পড়াই। যে কোনো চাকরিতে যদি ভাইবা দিতে যাও, তো যে মাসে ভাইবাটা দিবা ওই মাসের গুরুত্বপূর্ণ তারিখগুলো কি কি, যেদিন ভাইবাটা দিবা ওই দিনের গুরুত্বপূর্ণ ঘটনাটা কি কি, ভালো করে জেনে যাবা। তাহলে কেউ যদি নভেম্বর মাসে কোনো চাকরিতে ভাইবা দিতে যাও, দুটো গুরুত্বপূর্ণ তারিখ, একটা আছে 3 নভেম্বর আমাদের জাতীয় জেল হত্যা দিবস, বা 1975 সালের 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 জন নেতাকে হত্যা করা হয়েছিল। আর 4 নভেম্বর 1972 আমাদের সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছে, তাই 4 নভেম্বর হচ্ছে আমাদের জাতীয় সংবিধান দিবস। দেখো, অসংখ্য ইনফরমেশন তোমরা পেলে, একটু কমেন্ট করো তো দেখি, আর ইউ স্যাটিসফাইড? তোমরা খুশি তো নাকি? এত ইনফরমেশন যে পাচ্ছ তোমরা খুশি তো? কমেন্ট করো দেখি, তোমাদের কমেন্ট একটু দেখি, তোমাদের প্রত্যেকের কমেন্ট একটু দেখি যে এত ইনফরমেশন তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি। কোনটি প্রিলিমিনারিতে আসবে, কোনটি লিখিত পরীক্ষা আসবে, কোনটি ভাইভাতে আসবে, কোনটি বিসিএস এর চাকরিতে আসবে, কোনটি প্রাইমারি চাকরিতে আসবে, কোনটি এনটিআরসি তে আসতে পারে, কোনটি নন ক্যাডারে আসতে পারে, কোনটি এনএসএ তে আসতে পারে। মোটামুটি একটা আইডিয়া করা যায়, বলা যায়, ধারণা করা যায় যেখান থেকে তোমাদের প্রশ্নগুলো এই টাইপের প্রশ্ন আসবে। হ্যাঁ, তো তোমাদের দেখি তোমরা খুশি কিনা, বা কে কে কমেন্টটা করছো দেখি দেখি তোমাদের কমেন্ট একটু দেখি। দেখি তোমাদের কমেন্ট একটু দেখি। হ্যাঁ, কমেন্ট করতে হবে, শুধুমাত্র লাভ রিয়াক্ট করলে হবে না, ইউ হ্যাভ টু মেক কমেন্ট, ইউ হ্যাভ টু মেক কমেন্ট and make me sure are you clear or not. Please make me sure by making comment are you clear or not. হ্যাঁ, দেখি তোমাদের কমেন্ট একটু দেখি। এখন তো তোমাদের আজকে তো এই এমসিকিউ পড়ালাম। হ্যাঁ, তোমরা অনেকেই যারা আজকে ক্লাসে পার্টিসিপেট করেছো, প্রত্যেকেই আমার কর্ডিয়াল থ্যাঙ্কস তোমাদেরকে গিফট করছি, কনভে করছি। হ্যাঁ, আজকে ক্লাসটা খুবই ইফেক্টিভ ক্লাস ছিল। আচ্ছা, এখন আমরা মোটামুটি আজকে 2টা প্রশ্ন সলভ করব। একটু কমেন্টগুলো তোমাদের একটু দেখি। ঠিক আছে, এখন
আর কি করব বলো, আজকে আমরা প্রিলিমিনারি এমসিকিউ এটা সলভ করলাম। এখন তোমাদেরকে এখন করি, আজকে তোমরা একটু বিসিএস এর ভাইবা ফ্লেভারটা নাও। তোমাদেরকে আজকে আরেকটা প্রশ্ন পড়াই দিই, সেটা হচ্ছে বিসিএস এর ভাইবা। হ্যাঁ, ইন্টারেস্টেড কিনা দেখি কমেন্ট করো। তোমাদেরকে আজকে ভাইবাতে দুটো প্রশ্ন পড়াই দিই, বিসিএস ভাইবা, বিসিএস ভাইবা। তো বিসিএস ভাইবাতে, হ্যাঁ তোমরা একটু কমেন্ট করো, বিসিএস ভাইবাতে বা বিসিএস এ বর্তমানে 26টি ক্যাডার আছে। 26টি ক্যাডারের মধ্যে মেনশনেবল যে ক্যাডারগুলো আছে, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, বিসিএস ট্যাক্সেশন ক্যাডার, বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, এরকম ভাবে 26টি ক্যাডার আছে। তার মধ্যে অধিকাংশ, আচ্ছা ওকে, নীলা বলছো ওকে স্যার পড়ান, ঠিক আছে। অধিকাংশ ছেলে মেয়ের পছন্দ হচ্ছে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। এখন তোমরা কমেন্ট করো তো দেখি কার কোন ক্যাডার পছন্দ। বলো, আজকে তোমাদের বিসিএস এর ভাইবা পড়াবো যাদের অধিকাংশ ক্যাডার যেটি, তোমাদের যারা ক্লাস করতেছো তোমাদের মধ্যে কার কোন ক্যাডার পছন্দ, কোন ক্যাডারে আসতে চাও, ফরেন অ্যাফেয়ার্সে কি আসতে চাও, পুলিশে কি আসতে চাও, অ্যাডমিনিস্ট্রেশনে কি আসতে চাও, বলো। অধিকাংশ যারা যে ক্যাডারে আসতে চাও সেই ক্যাডার সম্পর্কে তোমাদের ভাইবা দুটো প্রশ্নের উত্তর পড়াবো। বলো, কমেন্ট করো দেখি, তোমাদের কমেন্ট আমি একটু দেখবো। অধিকাংশের ক্যাডার যেটি সেটি আমি পড়াবো। আচ্ছা, এখন পর্যন্ত আমি কমেন্ট পেলাম না, তবে আমি চুজ করছি আজকে আমি তোমাদেরকে পড়াবো অ্যাডমিন। আচ্ছা, নীলার কমেন্ট হচ্ছে অ্যাডমিন, বাকিদের কি অবস্থা? ঠিক আছে, নীলার কমেন্টটাকে আজকে আমি গুরুত্ব দিচ্ছি। বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার সম্পর্কে তোমাদেরকে আজকে কয়েকটি ইনফরমেশন দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, প্রত্যেকটা ক্যাডার কোনো না কোনো মিনিস্ট্রি কর্তৃক রেগুলেটেড, কোনো না কোনো মিনিস্ট্রি কোনো না কোনো ক্যাডারকে বিলং করে, ওন করে। তাহলে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার এটি কোন মিনিস্ট্রি কর্তৃক রেগুলেটেড হয়, অর্থাৎ কোন মন্ত্রণালয় কর্তৃক এটি নিয়ন্ত্রিত হয়, বা এটি কোন মন্ত্রণালয়ের অধীনে এই ক্যাডারটি। যেমন বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, এটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, সংক্ষেপে যেটাকে বলে মোফা, এটা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করছে। তেমনি ভাবে নীলা কমেন্ট করছে থ্যাংক ইউ, ঠিক আছে। তেমনি ভাবে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যেটি, এটি কোন মিনিস্ট্রির আন্ডারে, মনে রাখবা এটা বাংলায় বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রত্যেকে লিখে রাখো, বিসিএস প্রশাসন ক্যাডার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। বিসিএস প্রশাসন ক্যাডার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি ক্যাডার, প্রথম ইনফরমেশন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ব নাম কি ছিল? এটির পূর্ব নাম ছিল হলো সংস্থাপন মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ এস্টাবলিশমেন্ট। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ব নাম ছিল সংস্থাপন মন্ত্রণালয়। এই সংস্থাপন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হয়েছে 2011 সালে। সব তথ্যগুলো, অধিকাংশ তথ্য কিন্তু বিসিএস ভাইবা বোর্ডের প্রশ্ন, যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কোন মিনিস্ট্রির আন্ডারে, স্যার মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রিভিয়াস নেম মিনিস্ট্রি অফ এস্টাবলিশমেন্ট। When it was converted from Ministry of Establishment to Ministry of Public Administration, sir, in 2011. তাহলে 2011 সালে জনপ্রশাসন থেকে সংস্থাপন মন্ত্রণালয়ের নামকরণ করা হয় 2011 সালে। এবার এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইংরেজি নামটা কি, সংক্ষেপটা কি? সংক্ষেপটা হচ্ছে মোপা। কি বলছি? মোপা। মোপাটা কি? মোপা আছে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসন মন্ত্রণালয়। তাহলে চারটা তথ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় আওতাভুক্ত অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, এটির পূর্বে ছিল সংস্থাপন মন্ত্রণালয়ে, সংস্থাপন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কনভার্টেড হয়েছে 2011 সালে।
এবার দুটো প্রশ্ন, এরপরে যে তথ্যটি তোমরা লিখবা সেটা হচ্ছে এই যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, সংক্ষেপে আমরা বলি অ্যাডমিন ক্যাডার। এই অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তা নর্মালি তারা দুই জায়গায় দায়িত্ব নেয়, একটাকে বলা হয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন আর আরেকটাকে বলা হয় লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তারা ইউজুয়ালি দুই জায়গায় দায়িত্ব পালন করে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে আর হচ্ছে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ইংরেজি নাম কি, বাংলাটা কি, স্থানীয় প্রশাসন। ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের বাংলা হচ্ছে মাঠ প্রশাসন বা সরেজমিন প্রশাসন, একই কথা। আর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের বাংলা হচ্ছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন। তোমরা ইউজুয়ালি এই ক্লাসগুলো কোথাও পাও না, ইউজুয়ালি। আমি তো ব্যস্ত মানুষ, তাই আমি তোমাদেরকে নিয়মিত এই ক্লাসগুলো নেওয়ার একটা চেষ্টা নিচ্ছি। তাহলে তোমরা একটু সাথে সাথে কমেন্ট করবা, আমার সাথে সাথে কমেন্ট করবা যে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ইউজুয়ালি কোন কোন প্রশাসনে কাজ করে। তাহলে দুইটা প্রশাসনে কাজ করে, একটা কেন্দ্রীয় প্রশাসনে বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে, আরেকটা হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ইংরেজি বাংলা কি, স্থানীয় প্রশাসনে, আর ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের বাংলা হচ্ছে সরেজমিন প্রশাসন বা মাঠ প্রশাসন। এবার আসো, এই যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তাদের এখানে কোন কোন পোস্টে তারা জয়েন করে। তাহলে মনে রাখবা যে অ্যাডমিন ক্যাডার এর অফিসারগণ তারা যখন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে বা কেন্দ্রীয় প্রশাসনে যখন তারা জয়েন করে ইনিশিয়াল লেভেলে, তখন তাদের এন্ট্রি পোস্টকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। অ্যাসিস্ট্যান্ট কি, সেক্রেটারি। সংক্ষেপে লিখলাম, এটির পূর্ণাঙ্গ নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলায় বলা হয় সহকারী সচিব। আর এই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তাদের যেটা হাইস্ট পোস্ট, এই হাইস্ট পোস্টটা নিয়ে অনেকে এটাকে কেউ কেউ বলে সেক্রেটারি, কেউ কেউ বলে সিনিয়র সেক্রেটারি, কেউ কেউ বলে ক্যাবিনেট সেক্রেটারি। তবে মনে রাখবা যে ইউজুয়ালি ট্র্যাডিশনালি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকেই সিভিল সার্ভিসের হাইস্ট পোস্ট ক্যাবিনেট সেক্রেটারি এ পোস্ট হোল্ড করে। তাই মনে রাখবে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের হাইস্ট পোস্ট হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি। প্রত্যেকে খাতে লিখে রাখো, ক্যাবিনেট সেক্রেটারি ইংরেজি হচ্ছে, বাংলা হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের হাইস্ট পোস্ট কোনটি, ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রিপরিষদ সচিব। এটা কোন ক্যাডার থেকে আসে, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে আসে। আর অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের অর্গানোগ্রাম জিজ্ঞাসা করা হয় অনেক সময়, হায়ারার্কি জিজ্ঞাসা করা হয় বা পদক্রম জিজ্ঞাসা করা হয়। এগুলো বাংলাতে বলা হয় পদক্রম, পদসোপান, ইংলিশে বলা হয় হায়ারার্কি বা বিভিন্ন নামে এটা জিজ্ঞাসা করা হয়। এটা নিয়ে আগামীতে আলোচনা হবে। এটার এন্ট্রি লেভেলটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এরপরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এরপরে ডেপুটি সেক্রেটারি, এরপরে জয়েন্ট সেক্রেটারি, এরপরে অ্যাডিশনাল সেক্রেটারি, এরপরে সেক্রেটারি, এই পর্যন্ত স্টপ। এরপরে একটা পোস্ট আছে, সেটিকে বলে সিনিয়র সেক্রেটারি, যদিও এটি ব্যক্তি নির্ভর পদ। এরপরে আসেন ক্যাবিনেট সেক্রেটারি। আরেকটা পোস্ট আছে প্রিন্সিপাল সেক্রেটারি, এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে বলা হয় প্রিন্সিপাল সেক্রেটারি বা মুখ্য সচিব। এগুলো তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, তবে আমি আই স্ট্রংলি বিলিভ যে ইউ আর বিং প্রিভিলিজেসড। প্রত্যেকে খুবই এই তথ্যগুলো পাচ্ছ, তোমাদের আগামী প্রস্তুতি হয়ে যাচ্ছে, বা যারা ভাইবা প্রার্থী তাদের জন্য এটা সহজ হয়ে যাচ্ছে। আর এই অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তা যারা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব নেয়, এই ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তা যারা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব নেয়, এদের এন্ট্রি পোস্টকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা যাকে বলা হয় সহকারী কমিশনার। এরপরে হাইস্ট পোস্ট কি, এটার হাইস্ট পোস্ট হচ্ছে বিভাগীয় কমিশনার। ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের এন্ট্রি পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আর হাইস্ট পোস্ট হচ্ছে ডিভিশনাল কমিশনার বা বিভাগীয় কমিশনার। তাহলে তোমরা আজকে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে কি কি জানলে? বিশেষ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা কেন্দ্রীয় প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের দায়িত্ব পালন করেন। হ্যাঁ, বুঝতেছি, ভেরি গুড।
নীলা কমেন্ট করছো। তাহলে কেন্দ্রীয় প্রশাসনে এদের এন্ট্রি পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এরা যখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ভোগ করে, তোমরা অনেকে নাম শুনছো যে ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট কি? ম্যাজিস্ট্রেট হচ্ছে একটা দায়িত্ব সম্বলিত পদ, পার্টিকুলার এটা কোনো পদের নাম না। অ্যাকর্ডিং টু সিআরপিসি দ্যাট ওয়াজ introduced in 1898 during ব্রিটিশ এম্পায়ার, 1898 সালে ব্রিটিশ শাসন আমলে প্রবর্তিত হয় একটি বিধান, একটি বিধি, যার নাম হচ্ছে সিআরপিসি। হ্যাঁ, যেটা 1898 সালের, এটাকে বলা হয় ফৌজদারি কার্যবিধি। তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ফৌজদারি কার্যবিধি, কিন্তু আমি এটা নিয়েও কিন্তু আমি পড়াশোনা করি। যে দেখো, এটা সে 1898 সালে ফৌজদারি কার্যবিধি। হ্যাঁ, এটা আমার বিসিএস এর ভাইবার স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে আমাকেও পড়তে হয়। এটা সে 1898 সালে ফৌজদারি কার্যবিধি। এই ফৌজদারি কার্যবিধি দেখো, এটা 1898 সালের। এই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী একটা বিশেষ ক্ষমতা, এই ক্ষমতাকে বলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। এই ক্ষমতা যখন অ্যাডমিনিস্ট্রেশনে কোনো ক্যাডার কর্মকর্তা অ্যাপ্লাই করে, তখন তাকে বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা আজকে প্রশাসন ক্যাডারের ভাইবা অংশটুকু প্রাথমিকভাবে জানলাম। কি কি জানলাম? প্রশাসন ক্যাডার এটি কোন মন্ত্রণালয়ের অধীনে? জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে। পূর্বে নাম কি ছিল এটির? জনপ্রশাসনের সংস্থাপন মন্ত্রণালয়। কবে হয়েছে এটি সংস্থাপন? জনপ্রশাসন 2011 সালে। অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কর্মকর্তাদের এন্ট্রি লেভেল কি? ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, হাইস পোস্ট ডিভিশনাল কমিশনার। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে এন্ট্রি লেভেল অ্যাসিস্ট্যান্ট কমিশনার, হাইস পোস্ট সেক্রেটারি। আবার কেউ কেউ এটিকে ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত গ্রহণ করে। তো তোমরা আজকে ক্লাসে অত্যন্ত ইফেক্টিভ একটা ক্লাস ছিল। হ্যাঁ, আশা করছি তোমরা প্রত্যেকে এনজয় করছো। এখন তোমাদের জন্য মেসেজ, সেটা হলো যে বর্তমানে তোমরা তো, আমি তো আসলে অনেক সময় বলি না, বর্তমানে আমার যে সমস্ত কোর্সগুলোতে ভর্তি চলছে তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের মায়া কমেন্ট করছো, মায়াবিনী কমেন্ট করছো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে আমার যে সমস্ত কোর্সে ভর্তি চলছে প্রত্যেকে একটু খেয়াল করো। 45তম বিসিএস ভাইবা এখানে ভর্তি চলছে। এরপরে 47তম বিসিএস, তোমরা জানো আমি এককভাবে প্রিলিমিনারি অংশে জিকে 70 মার্কস, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইথিক্স, ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট এবং ডাইজেস্টার ম্যানেজমেন্ট 10 মার্কস, এটা আমি পড়াই। এখানে একটা শর্ট কোর্সে ভর্তি চলছে। এবং একই সাথে 49 বিসিএস যেটি প্রিলিমিনারি জিকে, এই জিকে 70 মার্কসেও ভর্তি চলছে। আর আরেকটি কোর্স যেটা তোমরা জানো সেটি হচ্ছে যে 48 বিসিএস, এটা স্পেশাল বিসিএস। এই স্পেশাল বিসিএসটা সোফার উই হ্যাভ বিন ইনফর্মড, সেটা হচ্ছে এটা দুইটা বিসিএস, একটা বিসিএস হেলথ ক্যাডার এবং একটা বিসিএস এডুকেশন ক্যাডার। এটার পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি চলছে, ভাইবা প্লাস জেনারেল পার্ট। সো দোজ হু আর ইন্টারেস্টেড, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি 01712282980। এটা আমার ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর। আর এই যে মিলনস বিসিএস কেয়ার, তোমরা একটু ভালো করে জানো, মিলনস বিসিএস কেয়ার এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে, হ্যাঁ জি স্যার, আপনার মতো কোনো স্যার এভাবে একদম নিখুঁতভাবে বলেনি। থ্যাংক ইউ সো মাচ নীলা ফর ইউর কমেন্ট, আই এম সো মাচ লাকি। আসলে আই এম সো মাচ লাকি পারসন। মানে যদি আমি বলি, বাংলাদেশের রিনোন্ড ইউনিভার্সিটির ব্রিলিয়ান্ট রেজাল্ট এবং মেরিটোরিয়াস ছেলেমেয়েদেরকে আমি ভাইবা পড়াই। তোমরা একটু মনে রাখবে, আমি ভাইবাটা ফোকাস করি। রাইট নাও অ্যারাউন্ড 600 স্টুডেন্টস, এই মুহূর্তে 600 স্টুডেন্ট আমার কাছে ভাইবা পড়ছে 44 বিসিএস এ। সো ক্যান ইউ ইমাজিন আফটার পাবলিশিং 44 বিসিএস রেজাল্ট আমি কি পরিমাণ সফল হব। সো এটা আমার একটা এটা আমার প্রাউডের একটি জায়গা। তো তোমরা যারা বিসিএস ক্যান্ডিডেট, একই সাথে অন্যান্য চাকরি পাওয়ার জন্য প্রস্তুত করছো নিজেদেরকে, আমার সাথে লেগে থাকবা, আমার সাথে কমিউনিকেশন রাখবা, ইনশাল্লাহ তোমরা সাকসেসফুল হবা। থ্যাংক ইউ সো মাচ নীলা সহ তোমরা যারা আজকে ক্লাস করছো, আমার সাথে যোগাযোগ রাখবা। আর আমি পর্যায়ক্রমে আসবো, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আসবো তোমাদেরকে। আমি তোমাদেরকে কমেন্টগুলো করবো,
তোমরা কোন কোন ব্যাপারে ইন্টারেস্টেড, ভাইবা নিয়ে, রিটেন নিয়ে, প্রিলি নিয়ে, সাবজেক্ট ভিত্তিক তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি সেই টপিকটা তোমাদেরকে পড়াবো। ওকে ফাইন, নো মোর টুডে। ভালো থাকবা, আসসালামু আলাইকুম।